5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না, সংবাদে ছাপা। ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের ক্ষমতা হাতে নেওয়ার জন্য তিনটি দল ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছে। প্রথমত বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এদিকে এনসিপি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকেই প্রধানমন্ত্রীর আসনে বসাতে যাচ্ছে। ওদিকে ভারতীয় এজেন্ডা প্রতিস্থাপন করতে গিয়ে শেখ হাসিনার পূর্ণবাসন ও সেনাপ্রধান ওয়াকারের হাতেই বাংলাদেশের মসনদ তুলে দেওয়ার ব্যাপক এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে ভারত। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান ওয়াকার রাশিয়া সফর শেষে এসে দেশবাসীর উদ্দেশ্যে জরুরি কিছু বার্তা প্রদান করেছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবং দেশের ভেতরে বর্তমান যে হত্যা, খুন, রাহাজানি এবং নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, সকল কিছুর সমাধান সেনাপ্রধানের এই বক্তব্যের ভেতরে। আসুন সরাসরি আমরা সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশ্যে রাশিয়া সফর শেষে কি কি ইনফরমেশন দিয়েছেন বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। অনেকে বলেন যে তুই সেনাবাহিনীর দালাল, এই কথাগুলো অনেকে বলেন। কমেন্ট দেখি আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী নিয়ে কখনো কোনো ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য কইরা ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী নিয়ে বিতর্ক তৈরি করার চান্স আমার আছে। আবার ক্ষুদ্র মস্তিষ্ক এটাও বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইতো না। আবার শেখ হাসিনার পতনের পর 6, 7, 8 সম্ভবত 3 দিন নাকি 5, 6, 7 খেয়াল নাই, এই 3 দিন বাংলাদেশে কার্যকর কোনো সরকার ছিল না। ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন, সেনাবাহিনীর সরকার বসতো, আমার মনে হয় যে এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত, রাজনীতি ভাবে সবাই মাইনা নিত, তাই না? কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরো আলমরে বসাই দাও তো আমরা রাজি। ওই মুহূর্তের ভাইবটা এরকম ছিল। সময় পরিবর্তন হয়েছে, সেনাবাহিনী মাঠে আছে, এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই, যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখে তার সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান এবং তিনিও নিজে অবসরে যেতে চান। তো এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে চলছে চলছে। বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাটে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন, এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন, রাজনৈতিক না, তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন। বাট আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব। রাশিয়া একটা সফর করে আসছেন, আসার পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। আসলে তো এটাই আমরা বাংলাদেশ চাই। ছিল এক সময়, কালে কালে শকুনেরা নজর দিয়েছে, কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা, কখনো ভারত কি যাই হোক শকুনেরা নজর দিছে। ডিভাইডেশন আছে, এখনো আছে, গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ্যে এরা আছে। তো আমাদের সেনাপ্রধান বলছেন এদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে, আমরা বাস করতে চাই। তো গতকালকে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেটা হচ্ছে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে তিনি অন্যান্য বক্তব্য দিয়েছেন। তো ওনার বক্তব্যটা ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত, এর জন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ। দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই, আমরা হানাহানি বিদ্বেষ চাই না। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা যেন সবাই
সবাইকে শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি, আমাদের নিজস্ব মতামত থাকবে, সে অনুযায়ী কাজ করব। সুন্দর কথা। নতুন বলছেন এমন কিছু না, সবসময় অনেকে বলেন, বাট নতুন করে শুনতে ভালো লাগছে ওনার কাছে। আমরাও চাই রাজনীতির দ্বিমত থাকবে, মতের বাহিরে গেলে মব জাস্টিস করব, আইন, ক্ষমতা, প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে জন্য পাই সাইজ করব, এই সেন্সে আমরা আছি। এটা হচ্ছে বাস্তবতা। মুখে মুখে অনেক কিছু চাই না, আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি এটাই প্রয়োগ করি, এটা আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী নির্বাচনের রোড ম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই দ্বিধাদ্বন্দ্ব, যার কারণে বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের পতনের জন্যই আগামীতে ব্যাপক এক আন্দোলনের ঘোষণা করতে যাচ্ছে। আসুন সর্বশেষে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে, যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে। প্রথম কাজ, প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন। কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি। আমরা আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে 22 আগস্ট 2022 সালে। সারা দুনিয়া চমকায় ওঠে, কিছু ছবি বাইরে আসে আয়নাঘরে, কিভাবে বন্দীদের রাখা হয়, কারা কারা আছে আমরা জানতে পারি। ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আছেন। ওই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান। উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বেঁচে আছে, ওইখানেই আছে। এইখানে শুধু আটকায় রাখা হইতো না, নির্যাতন চালানো হইতো। আপনি জেলে যান অপরাধ কইরা, কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন, আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন, আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে, আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে, আপনি জেলে বই পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, খেলাধুলা করতে পারেন, গল্প করতে পারেন, অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন, ওখানে হাসপাতাল আছে, ভালো মন্দ খাইতে পারেন। এখানে কিছুই নাই, কোনো বিচার নাই, শুধু পশুর মতো আটকায় রাখা। আর এটা কোথায়? ক্যান্টনমেন্টের ভেতরে। নেত্র নিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হইতো। আমরা জানতাম একটা আয়না ঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না, 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা ছিল। বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে, আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরো বের হচ্ছে। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3 অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3 ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেইটা স্থগিত হয়। 5 ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা। ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দী আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে। আপনার কি দরকার স্যার, আপনি বলেন। তারপরে একটা কাজ করা হয়েছিল, জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল, আর্মি চিফ যেন চাপ অনুভব করে সেনাপ্রধানের সাথেও দেখা করছিল, কাম হয় নাই। টিএফআই যে আয়নাঘর ছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে। যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে 5টা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল। প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে, তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত। আল্লাহ কি কাম, হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল, পাবলিকে গেল খেইপা। 5 ফেব্রুয়ারিতে 32 নম্বরে চালানো হইল বুলডোজার, চুরমার করে দেওয়া হইল 32 নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি। আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে। 6 তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন, সেটা বাস্তবায়ন হইল। তাহলে বুঝতে পারছেন 5 ফেব্রুয়ারিতে 32 নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল। ওয়াকারুজ্জামান পিছায় গেছিল, সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হটতে। এইখানে সামি আলাপ তুলছে আল জাজিরার এক একটা ইউনিট আলাদা আলাদা, তাই আল জাজিরার তানভীর আছে, কিন্তু সামির ইউনিটকেও ডাকা হয় নাই। এটা একটা অপরাধ হয়েছে, অন্যায় হয়ে গেছে, মহা অপরাধ হয়েছে। আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই, এটাও অন্যায় হয়েছে। এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান শুভ্রা, রেজন হাসান। তুলি হইতেছে দুধ ভাত, আল জাজিরার 2 জনকে কেন ডাকা হয়নি, এটাই আসলে আসল ইস্যু। আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেরা কি বলতেছে? বলতেছে কেন 6 মাস লাগলো ভিজিট করতে, বলতেছে না? এটা এই সময় বানানো হয়েছে, বলতেছে না? রং কেন নতুন, এটা বলতেছে না? এটা নাটক, বলতেছে না? এখন বলেন এটা কোথায়? ক্যান্টনমেন্টে তো। কারা বাধা দিছে ভিজিটে? সেনা প্রধান তো, তাই না? নেত্র নিউজে বলছে তো। আর জেনারেল বাধা দিছে, আলামত নষ্ট করছে ডিজিএফআই। ডিজিএফআই কারা থাকে? সেনা অফিসাররা থাকে, তার আন্ডারেই তো ছিল। তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত? আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ, ঠিক কিনা বলেন?
অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা। কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায়? আদিলুর রহমান আর রেজওয়ানা হাসানের পদত্যাগ। কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ? ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা, এমনকি পদত্যাগ দাবি করা? দুই উপদেষ্টা যদি আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে। আপনারাই বলেন, আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো, আরেকটা সাংবাদিককে, আরেকটা সংবাদ মাধ্যমকে, তাহলে আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকা এএফপি কে ডাকা উচিত ছিল না? এই এএফপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই। এএফপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে। তাহলে কার হক বেশি, এএফপির নাকি আল জাজিরা, যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে? ন্যায্য বলে তো একটা বিষয় আছে। তুলিকে না হয় না, কারণ আগে সিদ্ধান্ত ছিল ভিকটিমকে না হবে, ভিকটিমের ফ্যামিলি না। ভিকটিমের ফ্যামিলি না হলে তুলির নাম 1 নম্বরে থাকতো। কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না, তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে স্ট্যাবলিশ করার জন্য। তুলি সম্পর্কে বলি, তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে। সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে। আমার সেই প্রস্তাব এখনো আছে, তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনূসের। তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক। এটা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে করা হোক। তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে, সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি। আমি প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য। তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয়। এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে। সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এটা হাসিনার নির্দেশেই হয়েছে। এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিচ্ছিল বলে জানাইছে জাতিসংঘ। তবে এই রিপোর্টের 7 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, কিন্তু আমি বাংলা করে কইতেছি। কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা। সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা পালন করেছে। প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে, তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2024 সালের 20 জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয়, যারা পুলিশ, র্যাব, বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায়। সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়, আমরা ভিডিও দেখছি, যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে। প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের 66% সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে, যা শুধুমাত্র সেনাবাহিনী, র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল। নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার্সিং গুলি, মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে, এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না। ফরেনসিক এবং ব্যালিস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।